Welcome, students. Today we are going to read The Eyes Habit, the first short story in your textbook Mindscapes. I'll be speaking mostly in Bengali as this video is meant for the students of class 12 reading in Bengali medium schools affiliated to West Bengal Council of Higher Secondary Education. গল্পটা শুরু করার আগে এসো আমরা গল্পের লেখক রাস্কিন বন্ড সম্বন্ধে একটু জেনে নিই। রাস্কিন বন্ডের সাথে আমাদের পরিচয় খানিকটা অনিবার্যভাবেই হয়ে থাকে আমাদের স্কুল লাইফে, কারণ ভারতের প্রায় সমস্ত স্কুল বোর্ডের এক বা একাধিক ক্লাসের সিলেবাসে তার লেখা কোনো না কোনো গল্প আমরা পেয়েই থাকি। আর এর কারণ ভারতীয় ইংরেজি কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয়। 1934 সালের 19শে মে ব্রিটিশ শাসনাধীন ভারতের পাঞ্জাব স্টেটস এজেন্সির অন্তর্গত ছোট্ট সুন্দর পাহাড়ি শহর কসৌলিতে তার জন্ম হয়। তোমরা হয়তো অনেকেই জানো এই কসৌলি বর্তমানে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত। রাস্কিনের বাবা ছিলেন অব্রে আলেকজান্ডার বন্ড এবং মা এডিথ ক্লার্ক। ছোটবেলাটা তার মোটেই সুখের হয়নি, কারণ মাত্র 10 বছর বয়সেই রাস্কিন তার বাবাকে হারান। যাই হোক, সিমলার বিশপ কটন স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি তার বাবা মায়ের দেশ ব্রিটেনে পাড়ি দেন, আর সেখানেই মাত্র 17 বছর বয়সে 1951 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ, যা তাকে এনে দেয় তার সাহিত্যিক জীবনের প্রথম উল্লেখযোগ্য পুরস্কার জন লিউলিন রাইস প্রাইজ। কিন্তু মাত্র 4 বছর ব্রিটেনে কাটিয়ে মূলত জন্মভূমির টানেই তিনি ফিরে আসেন ভারতে। তার দীর্ঘ সাহিত্যিক জীবনে বন্ড প্রচুর লিখেছেন, আজও লিখে চলেছেন। তার লেখা প্রায় 300 ছোট গল্প, প্রবন্ধ ও উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, 1991 সালে লেখা এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়া 1978 লেখা আ ফ্লাইট অফ পিজিয়ন্স এবং 1980 লেখা দ্য ব্লু আমব্রেলা তার দুটো অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। এই দুটো উপন্যাসকেই পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়। 1999 সালে রাস্কিন বন্ডকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়, আর 2014 সালে তিনি পান ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। So students, let's get started with the story The Eyes Habit. একদম শুরুতেই বলে রাখা প্রয়োজন, দ্য আইজ হ্যাবিট এই গল্পটার আরও দুটো নাম রয়েছে, অর্থাৎ দ্য আইজ হ্যাবিট এই নামটা সবশেষে দেয়া নাম। এর আগে এই গল্পটা আরও দুটো নামে আলাদা আলাদা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল। তার মধ্যে প্রথম নামটা দ্য আইজ আর নট হিয়ার, দ্বিতীয়টা দ্য গার্ল অন দ্য ট্রেন। এই নাম দুটো আমাদের জেনে রাখা জরুরি, তার কারণ এই গল্প থেকে বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল। তখন আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে। ওকে, গল্পের শিরোনাম বা গল্পের টাইটেল সেই নিয়ে শুরুতেই ডিসকাশন আমরা যাব না, তার কারণ তাহলে গল্পের শেষটা শুরুতেই আলোচনা করা হয়ে যাবে। সেক্ষেত্রে যারা গল্পটা প্রথম পড়ছো আমার সঙ্গে, তারা কিছুটা গল্পের স্বাদ হারাবে, তার কারণ এই গল্পের অনেকটাই
নির্ভর করছে গল্পের একদম শেষে যে ব্যাপারটা বলা আছে তার উপরে। তাহলে চলো শুরু করা যাক গল্পটা। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. তাহলে দেখতে পাচ্ছ গল্পটা ফার্স্ট পারসন ন্যারেটিভে বলা হচ্ছে, অর্থাৎ গল্পের কথক, গল্পের বক্তা, ন্যারেটর, সে নিজেই এই গল্পের মুখ্য চরিত্র। বাই দ্য ওয়ে, একদম শুরুতেই এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া দরকার, যেহেতু গল্পটা ফার্স্ট পারসন ন্যারেটিভে বলা হয়েছে তার মানে এই নয় যে এই গল্পটা অটোবায়োগ্রাফিক্যাল। এই গল্পে এই ন্যারেটর তিনি যে রাস্কিন বন্ড স্বয়ং, এমনটা মনে করার কোনো প্রয়োজন নেই, এমনটা আদৌ নয়। নেক্সট, I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. তাহলে গল্পের ন্যারেটর বলছেন এই ট্রেন কম্পার্টমেন্টে সে একমাত্র যাত্রী ছিল রোহানা অবধি। তারপর একটি মেয়ে কম্পার্টমেন্টে উঠল, অর্থাৎ রোহানা স্টেশন অবধি ওই কম্পার্টমেন্টে আমাদের এই বক্তাই একমাত্র যাত্রী ছিল। তারপর রোহানায় গিয়ে ট্রেনটা থামলে ওই কম্পার্টমেন্টে দ্বিতীয় যাত্রী হিসেবে উঠল একটি মেয়ে। The couple who saw her off were probably her parents. The couple, তাহলে এক দম্পতি এসেছিলেন মেয়েটিকে সি অফ করতে, অর্থাৎ স্টেশনে মেয়েটিকে বিদায় জানাতে। They were probably her parents. ন্যারেটর এর মনে হলো এই দম্পতি হয়তো মেয়েটির বাবা মা ছিল। প্রবাবলি, হয়তো। কেন এমনটা মনে হলো ন্যারেটরের? ওকে, পরের যা বলা আছে সেখান থেকে এর উত্তর আমরা পেয়ে যাব। দে সিমড ভেরি অ্যাংশাস। দে অর্থাৎ দ্যাট কাপল, সেই দম্পতি, সিমড ভেরি অ্যাংশাস, তাদের দেখে মনে হলো তারা অত্যন্ত অ্যাংশাস, উদ্বিগ্ন। অ্যাবাউট হার কমফর্ট, মেয়েটির ট্রেন কম্পার্টমেন্টে স্বাচ্ছন্দ্যের ব্যাপারে ওই দম্পতিকে বড্ড উদ্বিগ্ন মনে হলো। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এবং এই দম্পতির মহিলা অর্থাৎ স্ত্রী, তিনি মেয়েটিকে বিশদে বলে দিলেন কোথায় তার জিনিস রাখতে হবে, কখন জানলা দিয়ে বাইরে এসে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে কেউ তার সাথে গায়ে পড়ে আলাপ করতে আসে তবে তাদেরকে কিভাবে এড়িয়ে যেতে হবে। বেশ, এখানে তোমাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে যে হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, ট্রেনের জানলা দিয়ে বাইরে লিন আউট, ঝুঁকে দেখা, তার কি আদৌ সুযোগ আছে? তোমাদের অভিজ্ঞতা থেকে এমনটা মনে হতে পারে না, তার কোনো সুযোগ নেই। তার কারণ ট্রেনের জানলা দিয়ে বাইরে মাথা বের করার কোনো স্কোপ নেই। কিন্তু এমনটা ছিল অতীতে। ভারতের ট্রেনের জানলাগুলোতে প্রায়শই কোনো শিক বা অন্য কিছু থাকতো না, অর্থাৎ
চাইলে পরে ট্রেনের জানলা দিয়ে অনায়াসেই মুখ বের করে বাইরেটা দেখা যেত, এমনকি ইমার্জেন্সি সিচুয়েশনে প্রয়োজনে ট্রেনের জানলা দিয়ে বাইরে বেরিয়েও যাওয়া যেত। এনিওয়ে, তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফে পেলাম ন্যারেটার আমাদের বলছে যে রোহানা পর্যন্ত ওই ট্রেনের কম্পার্টমেন্টে সেই ছিল একমাত্র যাত্রী। তারপর একটি মেয়ে এসে সেই ট্রেনে উঠল। মেয়েটিকে ছাড়তে এসেছিল এক দম্পতি এবং তাদের মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন বলে মনে হলো। তার কারণ ওই দম্পতির স্ত্রী মহিলা, তিনি ভদ্রমহিলা, তিনি ওই মেয়েটিকে বিশদে বলে দিলেন কোথায় তার জিনিস রাখতে হবে, কখন জানলা দিয়ে এসে ঝুঁকবে না, এবং যদি অপরিচিত কেউ তার সাথে কথা বলতে আসে তাহলে কিভাবে তাকে অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে যেতে হবে। এই যে ডিটেইলড ইনস্ট্রাকশনস, এটা থেকেই ন্যারেটারের মনে হলো এই দম্পতি মেয়েটির বাবা মা না হয়ে যায় না। তার কারণ এতটা উদ্বেগ, এতটা উৎকণ্ঠা বাবা মায়েদের মধ্যেই সাধারণত দেখা যায়, বিশেষ করে যখন তারা তাদের সন্তানকে দূরে কোথাও পাঠান একলা সফরে। নেক্সট প্যারাগ্রাফ। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। মেয়েটিকে ছাড়তে এসেছিল তার বাবা মা এবং তারা মেয়েটিকে বিদায় জানালো, আর তারপরেই ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল, অর্থাৎ ট্রেনটা তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like. এই সেন্টেন্সে আমরা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাচ্ছি। এই যে ন্যারেটার যে আমাদের এই গল্পটা পরিবেশন করছে, তাহলে সে ছিল ওই সময়টাতে পুরোপুরি ব্লাইন্ড, টোটালি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ শুধুমাত্র আলো আর অন্ধকার এই দুটোর মধ্যে ফারাক সে করতে পারত, ব্যাস ওইটুকুই। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আর সম্পূর্ণ অন্ধ হওয়ার কারণেই ন্যারেটারের পক্ষে এটা বলা সম্ভব ছিল না মেয়েটিকে দেখতে কেমন। এই জায়গায় আমাদের একটু খটকা লাগে, তাই না? তার কারণ ন্যারেটার সে যদি টোটালি ব্লাইন্ড হয়, তবে মেয়েটিকে দেখতে কেমন এটা কেন তার মনে আসবে, অর্থাৎ মেয়েটির লুকস এটা কেন ম্যাটার করবে? ওকে, একটু তলিয়ে ভাবলে তার উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে। লক্ষ্য করো এই এক্সপ্রেশনটা, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, অর্থাৎ যে সময়ের কথা বলা হচ্ছে ন্যারেটার সেই সময়ে পুরোপুরি অন্ধ ছিলেন। অর্থাৎ এর মানে এই নয় যে ন্যারেটার জন্মান্ধ ছিল, অর্থাৎ হয়তো সে অন্ধ হয়ে জন্মায়নি, হয়তো দৃষ্টিশক্তি ছিল তার, পরবর্তীতে হয়তো কোনো কারণে, মেবি ডিউ টু সাম ইলনেস অর সাম অ্যাক্সিডেন্টস, হি লস্ট হিজ আইসাইট, হতে পারে। যেহেতু সেই সময়ে সে অন্ধ ছিল, তাই মেয়েটিকে দেখতে কেমন সেটা সে বুঝে উঠতে পারেনি। এই এক্সপ্রেশনটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে যে দ্য ন্যারেটার ওয়াজ কিন টু নো হাউ দ্য গার্ল লুকড লাইক। ন্যারেটারের মধ্যে বেশ আগ্রহ ছিল জানার মেয়েটিকে দেখতে কেমন। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস। মেয়েটি দেখতে কেমন সেটা বুঝতে না পারলেও
অন্ধত্বের কারণে মেয়েটি যে পায়ে হাওয়াই চপ্পল পরেছিল সেটা ন্যারেটার দিব্যি বুঝতে পারল। কিভাবে? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস। যেভাবে মেয়েটির পায়ের চপ্পল তার পায়ের গোড়ালিতে আঘাত করছিল হাঁটার সময়, অবভিয়াসলি তার থেকে সেই আওয়াজ থেকে ন্যারেটার দিব্যি বুঝে নিল যে মেয়েটি ওই সময় হাওয়াই চপ্পল পরেছিল। খেয়াল করো, ন্যারেটার সম্পূর্ণ অন্ধ থাকলেও এই নয় যে দ্য ন্যারেটার ওয়াজ নট অ্যালার্ট অ্যাবাউট হোয়াট ওয়াজ গোয়িং অন অ্যারাউন্ড হিম। ইনফ্যাক্ট তার আইসাইটের যে ঘাটতি সেটা এখানে টু সাম এক্সটেন্ট কম্পেনসেট করছে তার শ্রবণেন্দ্রিয়, তার কান, অর্থাৎ তার কানে মেয়েটির হাঁটার সময় পায়ের চপ্পলের আওয়াজ সেটা এসেছে এবং তার থেকে মেয়েটি যে একটা চপ্পল পরে আছে সেটা ন্যারেটার বুঝে নিয়েছে। ওকে, নেক্সট প্যারাগ্রাফ। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. আবারও যে ব্যাপারটা একটু আগে আমি বলছিলাম যে দ্য ন্যারেটর ওয়াজ কিন টু লার্ন হাউ দ্য গার্ল লুকড, সেই ব্যাপারটা আরেকবার আমাদের সামনে আসছে। ন্যারেটর বলছে, ইট উড টেক মি সাম টাইম, আমার খানিকটা সময় লাগবে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটিকে দেখতে কেমন সেটা জানতে, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এমনটা হতে পারে যে আমি হয়তো আদৌ জানতে পারলাম না। But I liked the sound of her voice and even the sound of her slippers. ন্যারেটর বলছে, মেয়েটিকে দেখতে কেমন সেটা জানতে হয়তো খানিকটা সময় লাগবে, এমন হতে পারে সে আদৌ জানতে পারল না, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর তার পছন্দ হয়েছিল, এমনকি মেয়েটির চপ্পলের আওয়াজ সেটাও তার ভালো লেগেছিল। বেশ, এখানে আমাদের মনে প্রশ্ন আসে, হাওয়াই চপ্পলের আওয়াজ সেটার মধ্যে ভালো লাগার কি থাকতে পারে, তাই না? ওকে, অ্যাকচুয়ালি মেয়েটির কণ্ঠস্বর বা মেয়েটির পায়ের চপ্পল থেকে আসা আওয়াজ, এই দুটো ওই কম্পার্টমেন্টে মেয়েটির উপস্থিতি, মেয়েটির অস্তিত্ব সেটাকে জানান দিচ্ছিল। অর্থাৎ ন্যারেটার যে রোহানা অবধি কম্পার্টমেন্টে সম্পূর্ণ একলা ছিল, এবারে তার একজন সহযাত্রী জুটেছে। নাও হি হ্যাজ গট সাম কোম্পানি। এই ব্যাপারটা ইটসেলফ ন্যারেটারকে বেশ খুশি করেছিল। হি ওয়াজ ফিলিং লোনলি টিল রোহানা, as he was the only passenger, but now he has a co-passenger, a girl, and he was happy about that. Next, are you going all the way to Dehra? I asked. এই গল্পের প্রথম ডিরেক্ট স্পিচ। Are you going all the way to Dehra? I asked. ন্যারেটর মেয়েটিকে প্রশ্ন করল, তুমি কি দেহরা অবধি যাবে? দেহরা, অবভিয়াসলি আ শর্ট ফর্ম ফর দেহরাদুন। দেহরাদুন তোমরা হয়তো জানো বর্তমানে ভারতের রাজ্য উত্তরাখণ্ড তার রাজধানী। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছি যে ট্রেনটার ফাইনাল ডেস্টিনেশন ছিল দেহরাদুন। ওকে,
এতক্ষণ অবধি আমরা যেটুকু তথ্য পেয়েছি তা হচ্ছে এই যে ন্যারেটার রোহানা অবধি একলা ছিল কম্পার্টমেন্টে, ট্রেন কম্পার্টমেন্টে, আর ট্রেনটা দেরাদুন অবধি যাচ্ছে। ন্যারেটারের প্রশ্ন থেকে আমরা এটাও বুঝে নিতে পারছি যে ন্যারেটার নিজে দেরাদুন অবধি যাচ্ছে। মেয়েটিকে সে জিজ্ঞেস করলো, তুমি কি দেরাদুন অবধি যাচ্ছ? নেক্সট, I must have been sitting in a dark corner because my voice startled her. I must have been sitting in a dark corner. ন্যারেটারের মনে হলো সে যেখানে বসেছিল সেটা নিশ্চয়ই অন্ধকার কোনো কোণ ছিল, অর্থাৎ ট্রেনে তার সিটে যেখানে সে সময় সে বসেছিল সে জায়গায় যথেষ্ট আলো হয়তো ছিল না, তার কারণ মেয়েটি তাকে দেখতেই পায়নি। মেয়েটি খেয়ালই করেনি যে ট্রেন কম্পার্টমেন্টে তার একজন সহযাত্রী আছে, আমাদের এই ন্যারেটার। ন্যারেটার কি করে সেটা বুঝে উঠতে পারল? সহজ, ন্যারেটার খেয়াল করল তার কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছে, startled. She gave a little exclamation. আর এই যে চমকে ওঠা, এই ব্যাপারটা তার কণ্ঠস্বরে প্রকাশ পেল, exclamation, and said, I didn't know anyone else was here. অর্থাৎ মেয়েটি খানিকটা আঁতকে উঠে একটু চমকে ন্যারেটারের প্রশ্নের উত্তরে তাকে বলল, I didn't know anyone else was here. আমি জানতাম না এই কম্পার্টমেন্টে আরও কেউ আছে। বেশ, তাহলে ন্যারেটারের প্রশ্নের কিন্তু সঠিক উত্তর এটা নয়। যাই হোক, মেয়েটা এতটাই চমকে গিয়েছিল যে এটা ছিল তার সেই এক্সপ্রেশন। অর্থাৎ মেয়েটি সরাসরি দেরাদুন অবধি যাচ্ছে কি না সেই প্রশ্নের উত্তর আমরা এখানে পেলাম না, ডাজন্ট ম্যাটার, এর পরে পাবো। এখানে মেয়েটির এই এক্সপ্রেশন, মেয়েটির এই বক্তব্য, সেটা সঙ্গে সঙ্গে ন্যারেটারের মনে যে ভাবনাটা আনলো সেটা আমাদের একটু লক্ষ্য করা দরকার। কি বলছে ন্যারেটার? ওয়েল, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. খুব সত্যি কথা। ন্যারেটর বলছে এমনটা প্রায়শই হয়ে থাকে যে যাদের দৃষ্টিশক্তি পুরোপুরি স্বাভাবিক, যারা চোখে ভালো দেখতে পান, তারাও অনেক সময় ঠিক চোখের সামনে যেটা আছে সেটা দেখতে পান না। অর্থাৎ ন্যারেটার এটাই মিন করতে চাইছেন যে আমরা যারা চোখে দেখতে পাই, তথাকথিত স্বাভাবিক দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষরা, তারা অনেক সময় অনেক কিছু খেয়াল করি না, চোখের সামনে থাকলেও আমরা খেয়াল করি না। তার কারণ পরের সেন্টেন্সে উনি বলছেন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। অর্থাৎ আমাদের এই দুটো চোখ এত বেশি কিছু তথ্য আমাদেরকে দেয় যে আমরা যতটা দেখছি তার সবটা আমরা খেয়াল করি না। অর্থাৎ ইনফরমেশন সেটা এতটাই লার্জ যে সবটা হয়তো আমাদের ব্রেন প্রসেস করে না। আই সাপোজ, ন্যারেটার বলছে এমনটা তার মনে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials. আর যারা চোখে আদৌ দেখতে পান না বা খুব সামান্য দেখেন, তাদেরকে have to take in only the essentials.
তাদেরকে শুধুমাত্র যতটুকু জরুরি ততটুকুই নিতে হয়। Whatever registers most tellingly on their remaining senses. রিমেইনিং সেন্সেস অর্থাৎ দৃষ্টিশক্তি এখানে অ্যাবসেন্ট। তাহলে আমাদের 5টা সেন্স অর্গানের মধ্যে বাকি যে 4টে সেন্স অর্গান থাকলো সেইগুলোর কথা এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ চোখে দেখতে না পাওয়ার কারণে অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে যেটুকু টেলিংলি, মোস্ট টেলিংলি, সবচেয়ে জোরালোভাবে আমাদের কাছে উপস্থিত হয়, অর্থাৎ আমাদের বাকি 4টে ইন্দ্রিয় যেটাকে সবচেয়ে জোরালোভাবে অনুভব করে, সেটাই তাঁরা অর্থাৎ অন্ধ লোকেরা বা যারা চোখে প্রায় দেখতে পান না এমন লোকেরা সেই ব্যাপারটাকেই গুরুত্ব দেন। অর্থাৎ অন্ধ বা প্রায় দেখতে পান না এমন মানুষরা তাদের অন্যান্য ইন্দ্রিয় দিয়ে তাদের দৃষ্টিশক্তির ঘাটতি সেটাকে মেটান এবং সাধারণত যতটুকু জরুরি সেটুকুই তারা গ্রহণ করেন। এখানে ন্যারেটর অবভিয়াসলি তার নিজের কথা বলছে, এমনটার প্রমাণ অলরেডি আমরা তার ক্ষেত্রে পেয়ে গেছি। মেয়েটিকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর, তার ভয়েস, সেটা ন্যারেটর খেয়াল করেছে। আর খেয়াল করেছে মেয়েটির স্লিপার্স থেকে আসা আওয়াজ। এই দুটো মোস্ট টেলিংলি তার শ্রবণেন্দ্রিয়ের কাছে অ্যাপিল করেছে এবং দিজ টু থিংস হ্যাভ বিন রেজিস্টার্ড ইন হিজ মাইন্ড। ওকে, এই প্যারাগ্রাফটা থেকে এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট যে ন্যারেটর এমনটা মনে হলো তার যে মেয়েটি তাকে আদৌ খেয়াল করেনি। তার কারণ মেয়েটি তার মতো অন্ধ নয়, মেয়েটি স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন এবং স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেদের যেমনটা হয় অনেক সময় তারা যা দেখতে পায় সেটা খেয়াল করে ওঠে না। মেয়েটির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে, অর্থাৎ মেয়েটি হয়তো তাকে দেখেছে কিন্তু খেয়াল করেনি। ওকে, নেক্সট প্যারাগ্রাফ। I didn't see you either, I said, but I heard you come in. ন্যারেটর বলল, আমিও তোমায় দেখতে পাইনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি এই কম্পার্টমেন্টে তোমার আসার আওয়াজটা পেয়েছি, অর্থাৎ তুমি যে এই কম্পার্টমেন্টে উঠেছো সেটা আমি শুনেছি। খেয়াল করো, এই সেন্টেন্সটাতে আমরা বুঝে নিতে পারছি যে ন্যারেটর কিন্তু নিজের অন্ধত্বের কথাটাই প্রকাশ করে ফেলেছে। যদিও একটু আগে আমরা যেটা পড়লাম যে স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরাও অনেক সময় যা দেখতে পান সেটা খেয়াল করে ওঠেন না, এখানে তার ক্ষেত্রেও ব্যাপারটা এমনটাই হয়েছে। খানিকটা সেভাবে ন্যারেটর তুলে ধরতে চাইছে, আর তাই সে বলছে আই ডিডন্ট সি ইউ আইদার, আমিও তোমায় দেখতে পাইনি, কিন্তু তুমি যে এসেছো সেটা আমি শুনেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এইখানটায় এই গল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সূচনা হতে চলেছে। ন্যারেটর বলছে I wondered, আমি ভাবলাম, if I would be able to prevent her
from discovering that I was blind. আমি ভাবলাম আমি যে অন্ধ এই ব্যাপারটা মেয়েটির বুঝে ওঠা থেকে আমি কোনোভাবে আটকাতে পারবো কিনা, অর্থাৎ নিজের অন্ধত্ব এটা মেয়েটির কাছে আমি গোপন করে উঠতে পারবো কিনা। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. Provided যদি if I keep to my seat, আমি যদি আমার সিটেই থাকি, অর্থাৎ সিট ছেড়ে না উঠি, হাঁটা চলা না করি, তবে আমি ভাবলাম ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, তবে আমার এই অন্ধত্ব গোপন করার ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। সিটে বসে থাকলে গোপন করা সহজ, উঠে দাঁড়ালে, হাঁটলে, চলাফেরা করলে সেটা গোপন করা অসম্ভব, এমনটা কেন? এর উত্তর তোমরা জানো। যারা চোখে দেখতে পান না, এমন মানুষরা যারা চোখে দেখতে পান তাদের মতো স্বাভাবিক গতিতে বা স্বচ্ছন্দতায় হাঁটতে পারেন না। কাজেই তাদের হাঁটা থেকেই আমরা বুঝে নিতে পারি যে তারা চোখে দেখতে পান না। তাই ন্যারেটর সে নিজের সিটেই বসে থাকার কথা ভাবছে, এটা গোপন করার জন্য যে সে অন্ধ। তার মনে হচ্ছে সে যদি নিজের সিটেই বসে থাকে তাহলে এই অন্ধত্ব ব্যাপারটা গোপন করা খুব একটা কঠিন হবে না, অর্থাৎ ন্যারেটরকে দেখে তার মুখের দিকে তাকালে পরে তার দুটো চোখে যে দৃষ্টিশক্তি নেই সেটা বুঝে ওঠা সম্ভব নয়। অ্যাপারেন্টলি হি ডিডন্ট look like a blind man. Next. The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. একটু আগে আমরা পড়ছিলাম ন্যারেটর এই টেক্সটের প্রথম ডিরেক্ট স্পিচ মেয়েটিকে ন্যারেটর সরাসরি জিজ্ঞেস করেছিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা? এবারে সেই প্রশ্নটার উত্তর আমরা পেলাম। মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। আমি সাহারানপুরে নামব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। সেখানে আমার আন্ট, আমার মাসি, পিসি, আন্ট মাসি পিসি মামি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে, চলো আমরা এখানে মাসি এই সেন্সেই নিই। তাহলে মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমি সাহারানপুরে নামব, সেখানে আমার মাসি আমায় নিতে আসবেন। খেয়াল করো দুটো সেন্টেন্স দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যদিও এই দুটো সেন্টেন্সই ফিউচার অ্যাক্টিভিটি সে সম্পর্কে বলতে। এখানে টেন্সটা প্রেজেন্ট হলেও এখানে যে টাইমটা নিয়ে বলা হচ্ছে সেই টাইমটা কিন্তু ফিউচার, অর্থাৎ হিয়ার উই গেট এক্সাম্পলস অফ টু সাচ সেন্টেন্সেস ওয়ার টেন্স ইজ প্রেজেন্ট, টাইম ইজ ফিউচার। নেক্সট, then I had better not get too familiar, I replied. Ants are usually formidable creatures. Narrator বলল, then I had better not get too familiar. তবে আমার বেশি পরিচিত না হওয়াই ভালো, I replied. আমি উত্তরে বললাম, ants are usually formidable creatures. এই মাসি পিসিরা এরা বড্ড মারাত্মক ক্রিচার। বলাই বাহুল্য, দ্য ন্যারেটর ইজ ট্রাইং টু বি বিট ফানি হিয়ার, একটু মজা করার চেষ্টা করছে। মেয়েটির সঙ্গে কথোপকথন এটা যাতে সহজ হয়ে ওঠে, অর্থাৎ মেয়েটি যাতে সহজভাবে তাকে নেয়, সেই জন্য একটু ঠাট্টা করে সে বলছে, তবে বেশি পরিচিত হয়ে কাজ নেই, এই মাসি পিসিরা বড় সাংঘাতিক জীব।
হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। এবার মেয়েটি ন্যারেটারকে প্রশ্ন করল, হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। তুমি কোথায় যাচ্ছ, সে জানতে চাইল। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। উত্তরে ন্যারেটার বলল, সে দেহরা অবধি যাবে, অ্যান্ড দেন টু মুসৌরি। তাহলে ইতিপূর্বে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি তার সঙ্গে আরও কিছু ইনফরমেশন রিলেটেড টু দিস জার্নি সেগুলো যোগ হলো এখানে। ন্যারেটার রোহানা অবধি একা এসেছে, সেখানে এই মেয়েটি তার কম্পার্টমেন্টে উঠেছে। আমরা জানতে পেরেছি মেয়েটি সাহারানপুর অবধি যাবে, আর ন্যারেটার সে যাবে দেহরাদুন অবধি, আর তারপর সে যাবে মুসৌরি। তার মানে এই নয় যে ট্রেনটা মুসৌরি অবধি যাবে। বাই দ্য ওয়ে, মুসৌরি অবধি কিন্তু ট্রেন যায় না, ট্রেন দেহরাদুন অবধি যাবে। সেখান থেকে ট্রেন থেকে নামার পর ন্যারেটার অবভিয়াসলি সড়ক পথে মুসৌরি যাবেন। ওকে, বাই দ্য ওয়ে, মুসৌরি স্পেলিংটা একটু ভালো করে খেয়াল করো সকলে। এই স্পেলিংটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করে থাকো। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, রোহানা, সাহারানপুর এই দুটো স্টেশনই বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। ইনফ্যাক্ট রোহানা নামের কোনো স্টেশন এখন নেই, এখন নামটা একটু পাল্টে গেছে। রোহানা কালান তার নাম। সাহারানপুর বেশ বড় সড়ো একটা স্টেশন উত্তরপ্রদেশে। তাহলে যে ট্রেনটায় এই ন্যারেটার জার্নি করছিল সেই ট্রেনটা কোথা থেকে ছেড়েছে সেটা আমরা জানি না, তবে এইটুকু আমরা বুঝতে পারছি সেই ট্রেনটার রোহানাতে একবার থেমেছিল, আর ট্রেনটা সাহারানপুরেও গিয়ে থামবে, এবং ট্রেনটার ফাইনাল ডেস্টিনেশন দেহরাদুন। মাই ডিয়ার লার্নার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। খুব শিগগিরই আসছে পরের এপিসোড। ততক্ষণে টেক্সটটা যতটা আমরা আজ পড়লাম ততটা তোমরা মন দিয়ে বেশ কয়েকবার পড়ে নাও। ওকে, বাই, সি ইউ সুন।